নমস্কার, তোমাদের সবাইকে আমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা এসএসসি জেইর ইলেকট্রিক্যালের যে কোশ্চেন থাকে সেগুলো আমরা আলোচনা করব, যেগুলো এসএসসি জেইতে এসেছে। তাহলে দেখো, প্রথম কোশ্চেন আমরা দেখে নিয়ে গিয়েছে, ইন এ ডিফারেন্সিয়াল চার্জ ডিকিউ ইজ গিভেন এ ডিফারেন্সিয়াল এনার্জি ডিডব্লিউ, দেন ফাইন্ড দ্য রাইজ ইন পোটেনশিয়াল চার্জ। দেখো, এখানে বলা আছে ডিফারেন্সিয়াল চার্জ। ডিফারেন্সিয়াল চার্জ মানে কিছু নয়, চার্জেই, কিন্তু সেখানে যে চার্জটার অ্যামাউন্ট আছে ওটা অনেক কম আছে, এই জন্য ডিকিউ। আমরা যে কোনো ছোটো জিনিসকে ডিকিউ ধরে নিই, ডি ধরে নিই, আর এখানে যে এনার্জিটা আছে সেটাও কম আছে, কত? ডিডাব্লিউ। তার মানে কি, যে এটা যে সার্কিটে অ্যাপ্লাই করা হচ্ছে সেটা ইলেকট্রনিক সার্কিট হবে, মাস্ট বি ইলেকট্রিক্যাল সার্কিট নয়। অ্যাম্পলিফায়ার হতে পারে, কি হবে সেটা আলাদা কথা, অ্যাম্পলিফায়ার হতে পারে, ডায়োড হতে পারে, ট্রানজিস্টার হতে পারে। তো এটা ইলেকট্রিক্যাল ডিভাইস নয়, ইলেকট্রনিক ডিভাইস। ওকে, তাহলে এবার কি করতে হবে, তার পোটেনশিয়ালটা বের করতে হবে, অর্থাৎ ভোল্টেজটা বার করতে হবে। তাহলে পোটেনশিয়াল কাকে বলা হয়, বাংলাতে আমরা একবার ডেফিনেশন বলে দিই, যে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে আমরা কি বলি, বিভব প্রভেদ বলি। তাহলে এবার বিভব প্রভেদকে আমরা কি লিখি, যে ভি ইকুয়ালস টু ডাব্লিউ আপন কিউ, এটা আমরা লিখি। তাহলে দেখো, এখানে আমাদের কি বলে দিয়েছে, পোটেনশিয়াল চার্জ, পোটেনশিয়াল এনার্জি আর পোটেনশিয়াল রাইজ। তাহলে এগুলো প্রত্যেকটার সামনে কি হয়ে যাবে, ডিভি ইকুয়ালস টু ডিডাব্লিউ আপন ডিকিউ। পরীক্ষায় যখন থাকবে অপশান তখন এইটা ক্লিক করে দেবে, ব্যাস, এইটা হয়ে গেল প্রথম কোশ্চেনের অ্যান্সার। এরপর চলে যাব আমরা পরের প্রশ্নে। এবার দেখো, নেক্সট কোয়েশ্চেন কি আছে, এ লাইটনিং ডিসচার্জ বিটুইন ক্লাউডস ডিউরিং এ থান্ডারস্টর্ম ইজ 10 কুলম্ব, দ্য টাইম অফ ডিসচার্জ ইজ 10 মিলিসেকেন্ড, ডিটারমাইন দ্য অ্যাভারেজ লাইটিং কারেন্ট। তাহলে কি বলা হচ্ছে, যে একটা বজ্রপাতের সময় 10 মিলিসেকেন্ড সময়ের অবকাশে কত চার্জ কনজিউমড হয়েছে, 10 কুলম্ব চার্জ কনজিউমড হয়েছে। তাহলে এবার ওই যে 10 কুলম্ব চার্জ কনজিউমড হয়েছে তার জন্য কত অ্যাভারেজ কারেন্ট ফ্লোয়িং হয়েছে আমাদেরকে বার করতে হবে, কত অ্যাভারেজ কারেন্ট প্রবাহিত হয়েছে। তাহলে দেখো, আমরা জানি কি, কারেন্ট আই ইকুয়ালস টু কি হয়, কিউ আপন টি। বেশ, তাহলে আমরা এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবো। তাহলে আইয়ের ভ্যালু আমাদেরকে কি করতে হবে, বার করতে হবে। কিউ এর ভ্যালু কত দেওয়া আছে, কিউ এর ভ্যালু দেওয়া আছে 10 কুলম্ব, আর টি এর ভ্যালু কত দেওয়া আছে, 10 মিলিসেকেন্ড। তাহলে দেখো, সময়ের একক সবসময় আমরা কিসে প্রকাশ করি, সেকেন্ডে প্রকাশ করি। তাহলে মিলি আছে, একে যদি আমরা সেকেন্ডে প্রকাশ করি, এর ভ্যালু কত, 10 ইন্টু 10 রেজ -3 সেকেন্ড। তাহলে এবার বসিয়ে দিলেই হয়ে গেল। খুব সহজেই প্রবলেম আসে এসএসসি জেইতে, কিন্তু কম সময়ের ব্যবধানে বেশি প্রশ্ন উত্তর দিতে হয় এইটা। তাহলে আই ইকুয়ালস টু 10 আপন 10 ইন্টু 10 রেজ -3। তাহলে 10 10 এলিমিনেট হয়ে গেল, নিচে থাকলো 1 আপন 10 রেজ -3। তাহলে এবার এটা তো সূচকের সূত্র সবাই জানো, এক্স 1/x রেজ -m ইকুয়ালস টু কি হয়, এক্স রেজ m হয়। তাহলে এটা কত হয়ে যাবে, 10 রেজ 3 বা 10 কিউব। তাহলে আই ইকুয়ালস টু কত হয়ে যাবে, 1000 এম্পিয়ার। তাহলে অ্যাভারেজ কারেন্টের ভ্যালু কত হয়ে যাবে, 1000 এম্পিয়ার। স্ক্রিনশট নিয়ে নাও। দেখো, কত সহজ প্রশ্ন আসে এসএসসি জেইতে। দ্য এসআই ইউনিট অফ এনার্জি, এটা সকলেই জানো যে এনার্জির এসআই ইউনিট কি হয়, জুল হয়, আর যদি সিজিএস বলতো কি হতো, ক্যালোরি হতো। বেশ, এরপরের প্রশ্ন দেখো, ফরবিডেন এনার্জি গ্যাপ ইন অ্যান অ্যাটম ইজ দ্য গ্যাপ বিটুইন, এখানে 4টা অপশান দেওয়া থাকবে, আমি আর 4টা করে অপশান লিখছি না, অ্যান্সারটাই বলে দিচ্ছি। তাহলে যে ফরবিডেন এনার্জি গ্যাপটা আছে ওটা কার কার মধ্যে গ্যাপ হয়, না ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাক্টেন্স ব্যান্ড। বাংলা যদি বলা হয় পরিবাহী পটি আর যোজ্যতা পটির মধ্যে যে ব্যবধানটা হয় তাকে বলা হয় কি, ফরবিডেন এনার্জি গ্যাপ। এবার এই এনার্জি গ্যাপের একক কি হয়, এই এনার্জি গ্যাপের একক হয় ইভি, অর্থাৎ ইলেকট্রন ভোল্ট। এবার এখানে আর একটু জানিয়ে দিই, 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু কত হয়, 1.609 ইন্টু 10⁻19 জুল। এটা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্টের মান। 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু হচ্ছে 1.609 ইন্টু 10⁻19 জুল। বেশ, এবার দেখো, আমরা পরিবাহিতা অনুযায়ী
পদার্থকে তিনটা ভাগে ভাগ করি, কি হচ্ছে, একটা হচ্ছে পরিবাহী, একটা হচ্ছে অর্ধপরিবাহী, আর একটা হচ্ছে অন্তরক। এবার পরিবাহী হলে কি হবে, এইটা ধরো হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, আর এইটা হচ্ছে কন্ডাক্টেন্স ব্যান্ড। তাহলে পরিবাহী পটি আর যোজ্যতা পটি, তাহলে একটা আর একটার উপর ওভারল্যাপিং থাকবে, মানে একটা আর একটার উপর চেপে থাকবে। তাহলে এদের এনার্জি, ফরবিডেন এনার্জি গ্যাপ এদের কত হবে, মাস্ট বি 0 ইলেকট্রন ভোল্ট, এদের ফরবিডেন এনার্জি গ্যাপ থাকবে না। এবার যদি সেমিকন্ডাক্টর হয় তাহলে এদের মধ্যে এই যে ফরবিডেন এনার্জি গ্যাপটা থাকে, এর ভ্যালু কত হয় 0.3 ইলেকট্রন ভোল্ট থেকে 0.7 ইলেকট্রন ভোল্টের মধ্যে হয়। আর যদি অন্তরক বা ইনসুলেটর হয় তাহলে এদের মধ্যে এনার্জি গ্যাপটা অনেক বেশি হয়, এই ভ্যালুটা কত থাকে, মাস্ট বি গ্রেটার দেন 5 ইলেকট্রন ভোল্ট। তাহলে এনার্জি ফরবিডেন এনার্জি গ্যাপের ভিত্তিতে আমরা দেখলাম পরিবাহী, অর্ধপরিবাহী আর অন্তরকের মধ্যে পার্থক্য। এরপর চলে যাব আমরা নেক্সট স্লাইডে। দেখো 5 নম্বর প্রশ্ন কি আছে, সিম্বল ফর কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। তাহলে এখানে দেওয়া থাকবে অপশান, তার মধ্যে এইটা যখন আমরা দেখবো সেইটা আমরা ক্লিক করে দেবো, ব্যাস। এটা হচ্ছে, এবার একটু বোঝাই, দেখো এটা হচ্ছে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্সের চিহ্ন। এবার দেখো প্রথম সোর্সকে এটা ইরেজ করছি, হ্যাঁ, প্রথম সোর্স হচ্ছে কারেন্ট সোর্স আর ভোল্টেজ সোর্স। তাহলে কারেন্ট সোর্সের চিহ্ন সবসময় কি হবে, অ্যারো থাকবে, উপর নিচ যেদিকে কারেন্ট প্রবাহিত হবে সেই দিকে অ্যারো থাকবে। আর ভোল্টেজ সোর্সের চিহ্ন সবসময় প্লাস মাইনাস থাকবে, উপর নিচ প্লাস মাইনাসটা অল্টারনেট হতে পারে, ব্যাস। এটা হয়ে গেল। এবার কারেন্ট সোর্স আর ভোল্টেজ সোর্স দুটারই দুটা করে ভাগ থাকে, একটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ডিপেন্ডেন্ট হলে সবসময় সার্কেলের মধ্যে থাকে এই চিহ্নগুলো, আর যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে ওটা কি হবে, রম্বসের মধ্যে থাকবে। তাহলে দেখো ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, কারেন্ট সোর্সের চিহ্ন কি তীর চিহ্ন, আর ইন্ডিপেন্ডেন্ট বলে এটা কি হবে, রম্বস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। তাহলে সরি ডিপেন্ডেন্ট, এইগুলা ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এবার দেখো তাহলে এরা ইন্ডিপেন্ডেন্ট, এদের কোনো ব্যাপার নেই। যারা ডিপেন্ডেন্ট আছে তারা কি হবে, কারো উপর ডিপেন্ড করবে। তাহলে কার উপর ডিপেন্ড করতে পারে, একটা সোর্স আইদার কারেন্টের উপর বা ভোল্টেজের উপর। তাহলে দেখো এটা যদি কারেন্টের উপর ডিপেন্ড করে, এটা কারেন্ট সোর্স আছে, তাহলে কি হবে, কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। তাহলে চিহ্ন তো একই থাকবে, কারেন্ট সোর্স মানে ভিতরে তীর চিহ্ন। তাহলে এইখানে কি হয়ে যাবে, আইএক্স, কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, এখানে থাকবে আইএক্স, কারেন্ট দ্বারা কন্ট্রোল হচ্ছে বলে। এরপরে কি হবে, ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। তাহলে কারেন্ট সোর্সের জন্য প্রথমে রম্বসের ভিতর অ্যারো, তাহলে এবার ভোল্টেজ দ্বারা কন্ট্রোল, এই জন্য ভিএক্স হয়েছে। এবার দেখো ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে এটা যদি ভোল্টেজ সোর্সটা কারেন্ট দ্বারা কন্ট্রোল হয় তাহলে কি হবে, ভোল্টেজ সোর্সের চিহ্ন তো প্লাস মাইনাস উপরে থেকে যাবে, এখানে কারেন্ট দ্বারা কন্ট্রোল তার জন্য আইএক্স, আর এটা ভোল্টেজ দ্বারা কন্ট্রোল তার জন্য এটা হয়ে যাবে ভিএক্স। তাহলে এই গেল আমাদের সোর্সের সমস্ত রকম সোর্সের চিহ্ন। এরপর চলে যাব আমরা নেক্সট প্রশ্নে। দেখো নেক্সট কোশ্চেন, নেম অ্যান ইনস্ট্রুমেন্ট হুইচ অপারেটস ইন অনলি এসি, এটা ডিসি। যেমন একটা টাইপের ইনস্ট্রুমেন্টের নাম বলো যেটা শুধুমাত্র ডিসিতে কাজ করে। তাহলে ডিসিতে কাজ করে এরকম একটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে কি পিএমএমসি। পিএমএমসির পুরো কথা কি, পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কোয়েল ইনস্ট্রুমেন্ট। দেখো যত ইনস্ট্রুমেন্ট কি হবে এসিতে কাজ করবে
তাদের কিন্তু পার্মানেন্ট ম্যাগনেট থাকবে না, তাদের থাকবে কি ইলেকট্রোম্যাগনেট, তড়িৎ চুম্বক। এবার পার্মানেন্ট ম্যাগনেট যদি আছে, এটা ধরো পার্মানেন্ট ম্যাগনেট ওই ইনস্ট্রুমেন্টের মধ্যে বসানো আছে, তাহলে এর নর্থ পোল আর সাউথ পোল তো ফিক্সড আছে, যে এখানে নর্থ পোল আছে এখানে সাউথ পোল আছে, এটা ফিক্সড আছে। এবার এখানে যদি আমরা এসি সাপ্লাই দেই, এই যন্ত্রের মধ্যে যদি আমরা এসি সাপ্লাই দিই, তাহলে এসি কি হয়, এসির ক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেকটা মুহূর্তে কি হয়, তার ভ্যালুর কথা বাদেই দাও, ডিরেকশান চেঞ্জ হয়। তাহলে ডিরেকশান যদি চেঞ্জ হয়, এই সাউথ পোল কী হয়ে যাবে, নর্থ পোল হয়ে যাবে, আবার এই নর্থ পোল কী হয়ে যাবে, সাউথ পোল হয়ে যাবে। প্রত্যেক মুহূর্তে যদি ডিরেকশান চেঞ্জ হয়, তাহলে তারা কী করতে, ম্যাগনেটিক যে ফ্লাক্স আছে সেটা এস্টাবলিশমেন্ট করতে পারবে না পার্মানেন্ট ম্যাগনেট থাকার জন্য। তার জন্য পিএমএমসি ইনস্ট্রুমেন্ট সবসময় ডিসিতে কাজ করে। তো ডিসি সাপ্লাই আমরা ইন জেনারেল ডিসি সাপ্লাই আমরা কী থেকে দিই, ইন জেনারেল আমরা ডিসি সাপ্লাই ব্যাটারি থেকে দিয়ে থাকি। বেশ, এরপর চলে যাব আমরা নেক্সট প্রশ্নে। এবার দেখো, দ্য রিলেশন বিটুইন বি অ্যান্ড এইচ ইন এ ম্যাগনেটিক সার্কিট। তাহলে একটা ম্যাগনেটিক সার্কিটের বি মানে কি ফ্লাক্স ডেন্সিটি, আর এইচ মানে কি ম্যাগনেটাইজিং ফোর্স। তাহলে এদের মধ্যে সম্পর্ক বের করতে হবে। তাহলে বি ইকুয়ালস টু কী হয়, মিউ ইন্টু এইচ। তাহলে বি হচ্ছে কি ফ্লাক্স ডেন্সিটি, ফ্লাক্স ডেন্সিটির একক কি ওয়েবার পার মিটার স্কোয়ার, ওয়েবার পার মিটার স্কোয়ারকে আরও কী বলা হয়, ওয়েবার পার মিটার স্কোয়ার, আর একটা নাম হচ্ছে টেসলা। বেশ, আর মিউ হচ্ছে কি রিলেটিভ পারমিয়াবিলিটি। তাহলে রিলেটিভ পারমিয়াবিলিটি অর্থাৎ লোহা যতটা ফ্লাক্সকে যেতে দেবে, বায়ু তার থেকে 200 গুণ কম যেতে দেবে, 500 গুণ বেশি যেতে দেবে। তাহলে কি ওটা একটা ইউনিটলেস হবে এর সাপেক্ষে সে, তাহলে ওটা হচ্ছে ইউনিটলেস। আর এইচ সমান হচ্ছে কি ম্যাগনেটাইজিং ফোর্স, অর্থাৎ যে ফোর্সটার জন্য ম্যাগনেটিজম সৃষ্টি হয়, তাহলে তার একক হচ্ছে কি অ্যাম্পিয়ার টার্ন পার মিটার। তাহলে এই হলো সম্পর্ক বি আর এইচ এর মধ্যে, এই হচ্ছে সম্পর্ক। দেখো নেক্সট কোশ্চেন, এখানে 4টে ফিগার দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই 4টে ফিগারের মধ্যে কোন ফিগারটা বা কোন দুটা ফিগার বা কোন 3টে ফিগার বা কোন 4টে ফিগার 12 ভোল্ট, ওটা 12 ভোল্ট হবে না, 12 ওয়াট হবে, 12 ওয়াট পাওয়ার সাপ্লাই করবে। তাহলে দেখো এইখানে পজিটিভ আছে, এইখানে নেগেটিভ আছে, আর কারেন্টের ডিরেকশান এই দিকে দেওয়া আছে। তাহলে কারেন্ট সবসময় কি হয়, এখানে কারেন্ট কি হবে, এই দিক থেকে এই দিকে ফ্লো করবে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে কারেন্ট প্রবাহিত হবে। তাহলে এইখানে দেখো দুটা উল্টো দিকে ডিরেকশান হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা পাওয়ার কত পাবো, এখানে 3 4 12 মাইনাস 12 ওয়াট পাওয়ার পাবো। তাহলে এতে আমরা পাচ্ছি না, এতে পাচ্ছি না। তারপরে দেখো এখানে কি হবে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে প্রবাহিত হবে, তাহলে এই দিকে। তাহলে দেখো দুটোই সেম ডিরেকশানে আছে, তাহলে এখানে আমরা 2 × 6 12 ওয়াট পাওয়ার পাবো। আবার এইখানে দেখো, এখানে এই দিকে কারেন্ট ফ্লো করবে, আর কারেন্টের ডিরেকশানও যেটা দেওয়া আছে সেটাও সেম ডিরেকশানে দেওয়া আছে, তাহলে এখানেও 12 ওয়াট পাওয়ার পাবো। এইখানে দেখো এদিকে কারেন্ট ফ্লো করবে, আর কারেন্টের ডিরেকশানটা উল্টো দিকে দেওয়া আছে, তাহলে এখানে আমরা পাবো -12 ওয়াট পাওয়ার পাবো। তাহলে 12 ওয়াট পাওয়ার আমরা কোথায় কোথায় পাচ্ছি, তাহলে এই ফিগারের মধ্যে বি ফিগার এইটা আর সি ফিগার এইটাতে আমরা 12 ওয়াট করে পাওয়ার পাচ্ছি। আর হচ্ছে কি এ ফিগার আর এই তোমার ডি ফিগারে, এ ফিগার আর ডি ফিগারে আমরা পাচ্ছি কত, -12 ওয়াট পাওয়ার। আচ্ছা, মাইনাস পাওয়ার কখনো মাইনাস কি করে হবে, পাওয়ার মাইনাস হবে না। তার মানে এই যে বি ফিগার আর সি ফিগার এরা সার্কিটকে পাওয়ার ডেলিভার করবে, আর এই এ ফিগার আর ডি ফিগার এরা সার্কিটে পাওয়ার নেবে আর কি। হ্যাঁ, এই জন্য এখানে মাইনাস চিহ্ন বোঝানো হয়েছে। এরপর চলে যাবো আমরা পরের প্রশ্ন। এরপরের প্রশ্ন দেখো, হুইচ পাওয়ার প্ল্যান্ট রিকোয়ার্স হাইয়েস্ট ইনিশিয়াল কস্ট অ্যান্ড মিনিমাম রানিং কস্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এবার বলি ইনিশিয়াল কস্ট আর রানিং কস্ট কি। ইনিশিয়াল কস্ট মানে একটা পাওয়ার প্ল্যান্টকে যখন আমরা তৈরি করব, তার বিভিন্ন রকম যন্ত্রপাতি, অ্যারেঞ্জমেন্ট, সাইট, জায়গা, এগুলোর জন্য যে খরচটা হয় সেটাকে বলা হয় ইনিশিয়াল কস্ট। আর ওইটাকে চালিয়ে রাখার জন্য যে খরচটা হয় সেটাকে বলা হয় রানিং কস্ট। তাহলে সবথেকে বেশি ইনিশিয়াল কস্ট আর সবথেকে কম রানিং কস্ট কার হয়, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে। কারণ হচ্ছে কি, যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মধ্যে ইউরেনিয়াম, তাকে সেখানে আমরা জ্বালানি হিসাবে কি ইউজ করি, ইউরেনিয়াম U92 235, এটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, এটা হচ্ছে তার ভর সংখ্যা। একে আমরা জ্বালানি হিসাবে ইউজ করি। তো এর জ্বালানি হিসাবে যখন ইউজ করা হয়, এর দহন খুব র্যাপিডলি হয়, খুব দ্রুত হারে হয়। ওকে যদি নিয়ন্ত্রণ না করা হয় তাহলে কি হবে,
পুরা জায়গাটা জুড়ে আগুন লেগে যাবে। তাহলে একে নিয়ন্ত্রণ করার প্রয়োজন, তার জন্য খুব দামি দামি যন্ত্রপাতি অ্যারেঞ্জমেন্টের দরকার হয়, যন্ত্রপাতির অ্যারেঞ্জমেন্টের দরকার হয়, তার জন্য এর ইনিশিয়াল কস্টটা খুব হাই হয়। আর এর রানিং কস্ট, ইউরেনিয়াম একবার দিয়ে দিলে তোমরা জানো ইউরেনিয়ামের কি হয়, অর্ধায়ুকাল হয়, মানে ইউরেনিয়াম কোনোদিন শেষ হয়ে যাবে না। যেমন ধরো একটা কথার মানে তোমাদের অর্ধায়ুটা বুঝিয়ে দিচ্ছি। ধরো ইউরেনিয়ামের অর্ধায়ুকাল 100 বছর, তাহলে আজকে যদি 100 গ্রাম ইউরেনিয়াম থাকে, 100 বছর পর সেটা হয়ে যাবে 50 গ্রাম, তার অর্ধেক হয়ে যাবে, তার 100 বছর পর 200 বছর পর হয়ে যাবে 25, 12.5, 6.25, এরকম করে চলতে থাকবে, কখনোই জিরো হয়ে যাবে না। অর্থাৎ তার যে কার্ভটা হবে এইটা এইরকম হয়ে যাবে, কখনো এই লাইনকে টাচ করবে না, খুব কম পরিমাণ হলেও থাকবে। এই জন্য তোমরা একটা কথা শুনে রাখবে যে হিরোশিমা আর নাগাসাকিতে যে পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছিল, হিরোশিমা নাগাসাকি কোথায়, জাপানে। কে ফেলেছিল পারমাণবিক বোমা, ইউএসএ। তো ওইখানে যে পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছিল সেখানে আজকেও যে বাচ্চাগুলা জন্ম নেয় তারা বিকলাঙ্গ হয়ে জন্ম নেয়। কারণ কি না, তার রেডিয়েশনটা এখনো থেকে গেছে, তার অর্ধায়ুকাল দরুন তার রেডিয়েশনটা এখনো থেকে গেছে, তার জন্য বিকলাঙ্গ হয়ে বাচ্চা জন্ম নেয়। আর ওই ইনস্ট্যান্ট পয়েন্টে যখন ওই উড়োজাহাজের যে পাইলট ছিল সে যখন পরমাণু বোমাটা ফেলে দেওয়ার পর শোনা যায় আর কি, ইতিহাসে আমরা পড়েছি, পরমাণু বোমা ফেলে দেওয়ার পর যখন দৃশ্যটা উপর থেকে দেখেছিল, তার পরবর্তীকালে সে মানসিক যন্ত্রণায় এত শিকার হয়েছিল যে সে মানসিক চাপ সহ্য না করতে পেরে পাগল হয়ে গেছিল ওই জায়গাটার, হিরোশিমা আর নাগাসাকির ভয়াবহ অবস্থা দেখে। তো বেশ, এই আমরা অর্ধায়ুকাল সম্পর্কে জানলাম, এই আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে জানলাম। এবার দেখো আমাদের যে পাওয়ার প্ল্যান্ট আছে, 3টা পাওয়ার প্ল্যান্ট মেনলি ইউজ আনি আমরা। একটা হচ্ছে কি থার্মাল পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ তাপবিদ্যুৎ কেন্দ্র, একটা হচ্ছে হাইডাল পাওয়ার প্ল্যান্ট জলবিদ্যুৎ কেন্দ্র, আর একটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এবার দেখো থার্মাল পাওয়ার প্ল্যান্টে ইনিশিয়াল কস্ট খুব কম, সেরকম বেশি যন্ত্রপাতি লাগাতে হয় না, একটা বয়লার লাগাতে হয় যেখানে জলটা ফুটবে, একটা ইকোনোমাইজার, একটা সুপার হিটার, বাস তাতেই হয়ে যায়, আর টারবাইন, খুব কম খরচ। কিন্তু এর যে রানিং কস্ট, ওর রানিং কস্ট মানে কি, যে প্ল্যান্টটাকে চালিয়ে দিতে ওখানে কিসের প্রয়োজন হবে, কয়লার প্রয়োজন হবে, ওই কয়লার খরচ ইউরেনিয়ামের থেকে অনেক বেশি, তাহলে এর রানিং কস্ট হচ্ছে হাইয়েস্ট। এরপরে দেখো হাইডাল যে আছে, হাইডালেরও যখন আমরা সেট আপ করবো তখন ভালোই খরচ হয়, তাহলে কিন্তু নিউক্লিয়ারের মতো এত খরচ হয় না, তাহলে এই জন্য এখানে হচ্ছে কি হায়ার, আর আমরা নিউক্লিয়ারকে দিয়েছি হাইয়েস্ট, আর এর রানিং কস্ট হায়ার আর এর রানিং কস্ট হচ্ছে লোয়েস্ট। এবার তোমরা বলবে যে জলবিদ্যুৎ কেন্দ্রে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তাও তো ইউরেনিয়াম কিনতে হবে, জলবিদ্যুৎ কেন্দ্রে তো জল কিনতেই হবে না, তাতে খরচ কি আছে না, জলবিদ্যুৎ কেন্দ্রে এখানে দেখো সব স্টিম দিয়ে আমরা টারবাইন ঘুরাই, ওখানে কি হয় জলের গতির জন্য টারবাইন ঘুরে। এবার জলের গতির জন্য টারবাইন ঘুরলে টারবাইনের যে মেরামতের খরচ ওটা ইউরেনিয়ামের খরচের থেকে অনেক বেশি হয়, এত উঁচু থেকে জল পড়ার জন্য ওই টারবাইনের অনেক বেশি ক্ষতি হয়, তার জন্য এটাকে আমরা লোয়েস্ট না করে এটাকে লোয়েস্ট করেছি, আমরা করিনি, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছেন আগে থেকে বলে গেছেন, যারা এস্টিমেশন কস্টিং করেছেন তারা বলেছেন, আমরা তো নিমিত্ত মাত্র। তাহলে দেখো এবার প্রশ্ন কি আছে, এ ডিভাইস স্টোরস 500 জুল অফ এনার্জি, ইট রিলিজ দিস এনার্জি ইন দ্য ফর্ম অফ ইলেকট্রিক কারেন্ট অফ এ 40 অ্যাম্পিয়ার হুইচ হ্যাভ এ ডিউরেশন অফ 5 মিলিসেকেন্ড, ফাইন্ড দ্য ভোল্টেজ। তাহলে দেখো কি বলা আছে, যে এনার্জি দেওয়া আছে, এনার্জি কত 500 জুল, এবার সেটাকে কিসের ফর্মে রিলিজ করছে, ইলেকট্রিক এনার্জির ফর্মে রিলিজ করছে। তো ইলেকট্রিক এনার্জির ফর্মে যখন রিলিজ করছে সেখানে কারেন্ট কত হচ্ছে 40 অ্যাম্পিয়ার, তাহলে এখানে আমাদেরকে বার করতে হবে কি ভোল্টেজ। তাহলে দেখো আমরা একটা জিনিস জানি যে কারেন্ট আর ভোল্টেজ মিলে কি হয়, পাওয়ার হয়। আবার দেখো এনার্জি বাই যদি টাইম করি, সময় সাপেক্ষে কার্য করার হারকে কি বলা হয়, ক্ষমতা বলা হয়, তাহলে সেটাও পাওয়ার। আর কার্য ওয়ার্ক আর এনার্জি কি সেম জিনিস, তাদের মাত্রা তাদের ডেফিনেশন সব কি হয় একই হয়, কার্য করার সামর্থ্য কি বলা হয়, শক্তি বলা হয়। তাহলে এখানে আমরা দুটা রিলেশন পেলাম, I ইন্টু ভি ইকুয়ালস টু পেলাম পি, আর ই আপন টি ইকুয়ালস টু পেলাম পি।
তাহলে প্রথম আমরা পিটা বার করে নেবো কোথায়, ই আপন টি থেকে। তার আগে এই প্রবলেমে যা যা দেওয়া আছে সেইগুলো আমরা একটু লিখে নেব। তাহলে দেখো আমাদের দেওয়া আছে এনার্জি ই কত না 500 জুল, এসআই ফর্মে আছে, কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। টাইম টি কত দেওয়া আছে 5 মিলি সেকেন্ড। টাইমের এসআই একক কি সেকেন্ড, তাহলে এটা কিসে আছে মিলি সেকেন্ডে আছে। তাহলে আমাদেরকে এটা কি করতে হবে, আমাদেরকে এটাকে সেকেন্ডে পরিণত করতে হবে। তাহলে 5 × 10 রেজ -3 সেকেন্ড। আর কি দেওয়া আছে দেখো, কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট আই, তার নোটেশন কত 40 এম্পিয়ার। এম্পিয়ার এসআই এককে দেওয়া আছে, চেঞ্জ করার প্রয়োজন নেই। বার করতে হবে আমাদের কি ভোল্টেজ ভি জিজ্ঞাসা। তাহলে দেখো প্রথমে আমরা কি করব, পি ইকুয়ালস টু কি জানি ই আপন টি। তাহলে পি এর ভ্যালু এখান থেকে বার করে নেব। ই এর ভ্যালু কত আছে 500 আর টি এর ভ্যালু কত আছে 5 × 10 রেজ -3। তাহলে কি হবে পি ইকুয়ালস টু 500 10 রেজ 3 হয়ে যাবে উপরে উঠে গেলে বাই 5। তাহলে এখান থেকে পি ইকুয়ালস টু কত হয়ে যাবে 5 100 500। তাহলে 100 মানে কত 10 এর স্কয়ার ইনটু 10 এর কিউব। তাহলে পি সমান কত হয়ে যাবে 10 রেজ 5 বা 10 টু দি পাওয়ার 5 ওয়াট। আবার দেখো আবার কি জানি পি ইকুয়ালস টু ভি ইনটু আই। তাহলে এখান থেকে ভি ইকুয়ালস টু কি হবে পি বাই আই। তাহলে ভি এর ভ্যালু, পি এর ভ্যালু কত পেয়েছি আমরা 10 টু দি পাওয়ার 5 অর্থাৎ 10,000, সরি 1 লক্ষ হবে। 10 এর স্কয়ার বাই আই এর ভ্যালু কত 40, একটা শূন্য কেটে গেল, তাহলে 2500 ভোল্ট। তাহলে ভি এর ভ্যালু কত হয়ে গেল 2500 ভোল্ট। এটা হয়ে গেল আমার অ্যানসার। প্রশ্ন কি আছে, ফাইন্ড পিটি অর্থাৎ পাওয়ারটা বের করতে হবে সাপ্লাইড বাই দ্য এলিমেন্টস হোয়েন ভিটি ইকুয়ালস টু 4 cos 3t আর আইটি ইকুয়ালস টু 1/12 sin 3t। তাহলে দেখো এটা কিভাবে আমরা বার করব। তাহলে আমরা কি জানি পাওয়ার সমান কি জানি ভোল্টেজ ইনটু কারেন্ট। তাহলে পিটি ইকুয়ালস টু ভিটি ইনটু আইটি, এটা লিখে ফেলবো। তাহলে ভিটির ভ্যালু কত আছে 4 cos 3t আর এটা 1/12 sin 3t। তাহলে দেখো এইখান থেকে এটা কত হয়ে যাবে 4 এর 12 মানে 1 এর 3 cos 3t sin 3t। 3t কে আমরা থিটা ধরবো। তাহলে এটা কি আছে cos থিটা sin থিটা। cos থিটা sin থিটা এরকম থাকলে কোনো সূত্র হয় না, কিন্তু আমাদের দেখো যদি থাকে 2 sin থিটা ইনটু cos থিটা, তাহলে কত হয়ে যায় আমাদের sin 2 থিটা হয়ে যায় গুণিতক কোণের সূত্র। তাহলে দেখো এখানে আমাদের কি করতে হবে 2 আনতে হবে। তাহলে আমি যদি এখানে 2 আনি 2 cos 3t sin 3t, তাহলে এখানে 2 গুণ করেছি মানে নিচে 2 ভাগ করতে হবে। তাহলে নিচে 2 ভাগ করে দিলে কত হয়ে যাবে 1 এর 6 হয়ে যাবে। তাহলে দেখো এবার কত হয়ে গেল 1 এর 6, এটা কি হয়ে যাবে sin 2 থিটা অর্থাৎ sin 60। তাহলে এইটা হয়ে গেল আমার পাওয়ার। এরপর চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। দেখো এরপরের প্রশ্ন, দ্য এসআই ইউনিট অফ ইলুমিনেন্স ইজ, ইলুমিনেন্সের এসআই ইউনিট কি হয়, এটা একবারে সহজ কোশ্চেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কি হয় লাক্স, সাবান নয় আবার, ঠিক আছে ঐশ্বর্য রায় করিনা কাপুর যে অ্যাডভার্টাইজ দেয় সেই লাক্স নয়, এ হচ্ছে লাক্স। লাক্স মানে কি হয় ক্যান্ডেলা পার মিটার স্কোয়ার, ঐশ্বর্য রায় বা করিনা কাপুর নয়। এরপরে দেখো ডিটারমাইন দ্য রেজিস্ট্যান্স অফ 1 কিলোমিটার স্ট্রিপ অফ কপার of rectangular cross section of 2.5 semi by 0.05 semi, assume rho is the resistivity। তাহলে দেখো কি বলেছে যে 1 কিলোমিটার দীর্ঘ একটা তার আছে। তাহলে এটা আমাদেরকে
দেখো এইভাবে এই যে লেন্থটা ডটেড লাইন দিয়ে দেখিয়েছি, এইটা হচ্ছে 1 কিলোমিটার। হ্যাঁ, তারপরে এইটা হচ্ছে ক্রস সেকশনটা কত, এদিকে আছে তোমার 2.5 সেমি, আর এইদিকে আছে 0.05 সেমি, আর এর রেজিস্টিভিটি কত দেওয়া আছে, রো। এবার দেখো একটা বেসিক সূত্র, রোধের সূত্র সবাই আমরা জানি কি, যে রো ইকুয়ালস আর ইকুয়ালস টু রো ইন্টু এল আপন এ ওহম। তাহলে দেখো আমাদের এই প্রশ্নে রোর ভ্যালু কত দেওয়া আছে, রোর ভ্যালু রোই দেওয়া আছে, বলে দেওয়া আছে অ্যাজিউম রো ইজ দ্য রেজিস্টিভিটি, তাহলে রো এর ভ্যালু রোই দেওয়া আছে। এবার দেখো এল কত দেওয়া আছে, 1 কিলোমিটার। কি করতে হবে, এসআইতে আনতে হবে, তাহলে দৈর্ঘ্যের এসআই একক কি, মিটার, তাহলে এটা কত হবে 1 ইন্টু 10 কিউব মিটার। আর এরিয়া কত দেওয়া আছে, দেখো এইটা তার এরিয়া, তাহলে 2.5 ইন্টু 0.05 সেমি স্কোয়ার, তাহলে এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু হবে 0.125 সেমি স্কোয়ার। এবার দেখো একে সেমি স্কোয়ার থাকলে তো হবে না, একে মিটার স্কোয়ারে নিয়ে যেতে হবে, তাহলে সেন্টিমিটার থেকে মিটার কত হয়, 1 সেন্টিমিটার সমান কত হয়, 10⁻² মিটার। 1 সেন্টিমিটার মানে কি, একের 100, 1/10 স্কোয়ার 10⁻²। তার আবার কি আছে, সেন্টিমিটারের স্কোয়ার আছে, তাহলে এটা কত হয়ে যাবে, আমরা জানি কি x⁻m⁻n সমান কি হয়, x⁻−mn, তাহলে এটা কত হয়ে যাবে 10⁻⁴ হয়ে যাবে, 0.125 ইন্টু 10⁻⁴ মিটার স্কোয়ার। এই হয়ে গেল ডেটা। এবার দেখো তাহলে এখানে ভ্যালুটা পুট করে দেবো, তাহলে আর এর ভ্যালু কত হবে, রো এর ভ্যালু তো রো, এল এর ভ্যালু 1 ইন্টু 10 কিউব, আর এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 0.125 ইন্টু 10⁻⁴, তাহলে এটা কত হয়ে যাবে, আর ইকুয়ালস টু রো ইন্টু 1 ইন্টু 10⁻⁷। এই -4 উপরে উঠে গেলে কত হয়ে যাবে, +4 হয়ে যাবে। এবার দেখো এটা আমি কি লিখবো, আর ইকুয়ালস টু রো ইন্টু 10 ইন্টু 10⁻⁶/0.125। এবার 10 কেন লিখলাম, তাহলে এটা মেগা হয়ে যাবে, 10⁻⁶ এর ভ্যালু কত হয়, মেগা হয়। এবার যদি 10কে 0.125 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 80 হবে, তাহলে আর ইকুয়ালস টু 80 এম রো। এইটা হয়ে গেল আমার ফাইনাল অ্যান্সার। তাহলে রেজিস্ট্যান্সের মান কত হলো, আর ইকুয়ালস টু 80 রো মেগা ওহম। নমস্কার, আজকের ভিডিও এই পর্যন্তই, এগুলা প্র্যাকটিস করতে থাকো, পরের ভিডিও আমরা তাড়াতাড়ি নিয়ে আসবো। বাই।